গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা আজকে এখন পাচ্ছ মক টেস্ট। তো শনিবার মানে মক টেস্ট আগে তো নেওয়া হতো, তো আজকে কিন্তু মক টেস্ট নেওয়া হবে জিকে জিএস থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে এবং 25টি কোশ্চেনে তোমার স্কোর কত হচ্ছে জানাবে। তো আমার যে ক্লাস রুটিন নর্মালি তোমরা পাচ্ছ সকাল 7:30 থেকে দা ওয়ে অফ সলিউশনে। অন্যান্য ক্লাস কখন হয় এক ঝলকে দেখে নাও, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে প্রোভাইড করা হচ্ছে, এবং আমরা পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই অ্যাপ ডাউনলোড করতে পারো, এবং এখানে আমাদের বেশ কিছু ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা আজকে প্রশ্ন আলোচনা শুরু করছি মক টেস্ট আকারে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, নিম্নের কাকে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে? বলো। দাদা সাহেব ফালকে পুরস্কার মেনলি 1969 সাল থেকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 1969 সাল থেকে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার, এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। এবং গত বছর কে পেয়েছিলেন বলো? দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা ভারতের সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান। ভারতের সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান। ঠিক আছে, সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে। এবং আমাদের বাঙালি মিঠুন চক্রবর্তী, যিনি পাচ্ছেন এবছরের দাদা সাহেব ফালকে পুরস্কার। ঠিক আছে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে তোমরা সঠিক উত্তর দিয়েছো আশা করি। আচ্ছা, 2024 সাল, 2023 সালে কাকে দেওয়া হয়েছিল? ওয়াইদা রহমানকে দেওয়া হয়েছিল। 2022-এ পেয়েছিল আশা পারেখ। তার আগে আশা পারেখের আগে পেয়েছিল রজনীকান্ত। আচ্ছা, তার আগে পেয়েছিল অমিতাভ বচ্চন। আহ, এখানে যে নামগুলো আছে সবাই কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রাপ্ত। ওকে, তাহলে 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে। এবারের মিঠুন চক্রবর্তী এটা কততম দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন? তাহলে আমরা যদি সাল হিসেবে দেখি 31 সালের দিকে, 24, 55 নয়, এটা 52তম হবে সম্ভবত। মিঠুন চক্রবর্তী 52তম দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, তাই তো? 52 না হয় 53, যাই হোক হবে ওটা অন্য ক্লাসে। তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে কততম দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। B.R. আম্বেদকর দ্বারা প্রকাশিত ম্যাগাজিন কোনটি বা সংবাদপত্র এখানে কোনটি? ইয়ং ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, রাষ্ট্র দপ্তর, মুখ নায়ক। সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলো। উত্তর হয়ে যাবে অপশন ডি, মুখ নায়ক। এখন যদি প্রশ্ন করা হয় ইয়ং ইন্ডিয়া এটি সম্পাদনা কে করেছেন, উত্তর হবে মহাত্মা গান্ধী। নিউ ইন্ডিয়া বিপিন চন্দ্র পাল। রাষ্ট্র দপ্তর দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রকাশিত প্রথম গুজরাটি ভাষায় পত্রিকা। প্রথম এই নামটা মনে রাখবে, রাষ্ট্র দপ্তর, এই যে পত্রিকাটা প্রথম গুজরাটি ভাষায় প্রকাশিত পত্রিকা। প্রথম গুজরাটি ভাষায় প্রকাশিত। নিম্নলিখিত কার উপাধি ছিল জিলিল্লাহি? জিল ইল্লাহি উপাধি কার ছিল? দুর্দান্ত একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষাগুলোর জন্য। কার উপাধি ছিল জিল ইল্লাহি? সম্রাট আকবর, গিয়াসুদ্দিন বলবন, সম্রাট জাহাঙ্গীর, নাকি কুতুবুদ্দিন আইবক? প্রত্যেকে অ্যান্সার করো সকলে, সেশনটি শেষ পর্যন্ত দেখবে। অপশন বি গিয়াসুদ্দিন বলবন। অনেকে আকবর করে ফেলবে, বাট উত্তর হবে অপশন বি গিয়াসুদ্দিন বলবন।
যার প্রকৃত নাম কি ছিল? গিয়াসউদ্দিন বলবন, যার প্রকৃত নাম থেকে প্রশ্ন হয়, প্রকৃত নাম ছিল উলুগ খাঁ। উলুগ খাঁ, এই উলুগ খাঁ যার বাল্যকালের নাম অনেক জায়গায় দেখা যায় বাহাউদ্দিন, উলুগ খাঁ বা গিয়াসউদ্দিন বলবন, তিনি ছিল দাস বংশীয় সুলতান। দাস বংশীয় শেষ দিকের উল্লেখযোগ্য সুলতান এর মধ্যে তিনি একজন। এই গিয়াসউদ্দিন বলবন তিনি 40 চক্র বন্ধ করে দিয়েছিলেন। পার্সিয়ান অনুকরণে নওরোজ উৎসব তিনি চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোনটির উপস্থিতির কারণে ওয়াটার গ্যাস বিষাক্ত হয়ে যায়? ওয়াটার গ্যাস বিষাক্ত হয়ে যায় কিসের উপস্থিতির কারণে? সিও, N2, H2S, H2। এখন বলতে হবে ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণ। এটা কিন্তু বিভিন্ন চুল্লিতে ব্যবহার করা হয় জ্বালানি গ্যাস হিসেবে। ওয়াটার গ্যাস মানে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। এখানে যে দুটো গ্যাসের কথা পাচ্ছ, কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মধ্যে বিষাক্ত কোনটি? উত্তর হবে কার্বন মনো অক্সাইড। তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে সিও। এটা মানে কি? এটা মানে হচ্ছে একটি কার্বন আছে, কার্বন মনো অক্সাইড। চন্দ্রহাস এটি কার ছদ্মনাম? চন্দ্রহাস এটি কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নিহাররঞ্জন গুপ্ত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নাকি প্রফুল্ল লাহিড়ী? তো এখানে বলো সঠিক উত্তর কি হবে? চন্দ্রহাস এটি ছদ্মনাম হচ্ছে অপশন সি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আমরা যদি দেখি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা। হাবু শর্মা। বানভট্ট, নিহাররঞ্জন গুপ্ত ছদ্মনাম বানভট্ট। ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রফুল্ল লাহিড়ী, কাফি খাঁ, তার ছদ্মনাম কাফি খাঁ। মানস সরোবর অবস্থিত কোন পর্বত শ্রেণীতে? কারাকোরাম, পীরপাঞ্জাল, কৈলাস নাকি মহাভারত পর্বত শ্রেণী? বলো, মানস সরোবর, তিব্বতের যে মানস সরোবরের কথা আমরা বলি, সেই মানস সরোবর এটি কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। আচ্ছা, তো এখানে সঠিক উত্তর কি হবে? উত্তর হবে কৈলাস পর্বত শ্রেণীতে অবস্থিত। কৈলাস পর্বত শ্রেণীতে অবস্থিত, অপশন সি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? পামির মালভূমি, যাকে পৃথিবীর ছাদ বলা হয়, দাক্ষিণাত্য মালভূমি, তিব্বত মালভূমি নাকি ছোটনাগপুরের মালভূমি? বলো, যেটি বলা হচ্ছে আগ্নেয়গিরির লাভা দ্বারা সৃষ্টি হয়েছে, উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা বলো, কোন উপত্যকা পীরপাঞ্জাল এবং জাসকর পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত? কাংড়া, কুলু, দুন নাকি কাশ্মীর? আচ্ছা, উত্তর কি হবে এখানে? সব থেকে বৃহত্তম উপত্যকা হচ্ছে দুন উপত্যকা, দেরাদুন। আচ্ছা, এখানে যে প্রশ্নটা আছে, কাশ্মীর উপত্যকা, কাশ্মীর ভ্যালি, এটি পীরপাঞ্জাল এবং জাসকর পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। অপশন ডি কারেক্ট অ্যান্সার। এল নিনো হলো কি? এল নিনো কি? বায়ুমণ্ডলীয় ঘটনাবলী, পরিবেশগত ঘটনাবলী, আচ্ছা সামুদ্রিক ঘটনাবলী নাকি জলবায়ুগত ঘটনাবলী? এল নিনো একটা সমুদ্র স্রোত এবং এটি একটি উষ্ণ সমুদ্র স্রোত। এল নিনো, এল নিনো এই যে সমুদ্র স্রোতের কথা বলা হচ্ছে, এল নিনো এর বাংলা অর্থ দাঁড়ায় দুরন্ত বালক। দুরন্ত বালক। এল নিনোর অর্থ বাংলায় দাঁড়াচ্ছে দুরন্ত বালক।
এবং এই এল নিনো এটি একটা উষ্ণ সমুদ্র স্রোত। এটি বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম তোমার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই স্রোতটা দেখা যায়। প্রশান্ত মহাসাগরে এই স্রোতটা দেখা যায়। প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ স্রোত আমরা বলতে পারি, বা প্রশান্ত মহাসাগরের দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ সমুদ্র স্রোত। এবং এটি 2 থেকে 7 বছর পর পর হতে পারে, বা এরকম কোনো নির্দিষ্ট ব্যাপার নেই যে এই বছর হবে কি এবছর হলো না সামনের বছর হবে, নির্দিষ্ট কোনো ব্যাপার বা রুলস নেই এই এল নিনোর ক্ষেত্রে। এটা একটা উষ্ণ সমুদ্র স্রোত যার প্রভাব ভারতীয় জলবায়ুতেও পড়ে। এটি যেহেতু উষ্ণ হওয়ার কারণে এর প্রভাবে অনেক সময় মৌসুমী বায়ুর জলীয় বাষ্প কমে যায় এবং সেই বছর বৃষ্টিপাত কম হয়, এর ফলে খরা হতে পারে। ভারতে খরা হয় এল নিনোর প্রভাবে। তো দক্ষিণ পশ্চিম মহাসাগরে প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত বলা হচ্ছে এল নিনো। এল নিনো বলা হচ্ছে লাস্ট 50 বছরে এল নিনো হয়েছে 10 বার। এল নিনো 10 বার দেখা গেছে। এল নিনো ঠিক একটা বিপরীত সমুদ্র স্রোত হচ্ছে লা নিনা। এল নিনোর এর ঠিক অপোজিট, এর ঠিক বিপরীত একটা সমুদ্র স্রোত আছে যার নাম হচ্ছে লা নিনা। এর অর্থ হচ্ছে ছোট্ট বালিকা। এটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। শীতল স্রোত এটাও প্রশান্ত মহাসাগরীয় শীতল সমুদ্র স্রোত, যেটা হচ্ছে লা নিনা। নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষি কার্যের স্বাক্ষর মেলে? দেখো প্রশ্নটা WBCS এসছে এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসছে, ইম্পর্টেন্ট আছে। পরীক্ষা এসছে মানে এই না আর আসবে না বলা যায় না, তাই তো। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা আমরা যদি দেখি মেহেরগড় সভ্যতা। প্রথমে যখন ভারতবর্ষের সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল, মনে হতো যে ওটাই মনে হয় প্রাচীনতম সভ্যতা ভারতবর্ষের। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম কেন্দ্র হরপ্পা 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছে। পরবর্তী বছর 22-এ মহেঞ্জোদড়ো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই যে সিন্ধু সভ্যতা আবিষ্কার হলো এর অনেক পরে 1974-এর দিকে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হলো, যা ফ্রাসোয়া জারিজ এই মেহেরগড় সভ্যতার সন্ধান দিয়েছেন। এবং মেহেরগড় বলা হচ্ছে সিন্ধু সভ্যতারও আগের সভ্যতা, এবং এখানে ভারতের উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের স্বাক্ষর মেলে। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? ভারতের মার্টিন লুথার বলা হয় স্বামী দয়ানন্দ সরস্বতীকে। দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আমরা আরো অনেক কথা জানি, যেমন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। মহারাষ্ট্রে আর্য সমাজ 1875 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন, তাই তো। এই স্বামী দয়ানন্দ সরস্বতী যদি আসল নাম বলো উত্তর হবে মূল শঙ্কর বা মূলা শঙ্কর। অপশন ডি এখানে সঠিক উত্তর আছে। পরবর্তী প্রশ্ন, মারওয়ার সমভূমি দেখা যায় কোথায়? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র নাকি উত্তর প্রদেশ? মারওয়ার সমভূমি নিম্নের কোথায় দেখা যায়? বলো, প্রত্যেক অ্যান্সার করো। উত্তর কি হবে এখানে? উত্তর হবে অপশনে রাজস্থানে দেখা যায়। সহ্যাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? সহ্যাদ্রি সহ্যাদ্রির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, মহাবালেশ্বর, পুষ্পগিরি, আরোয়াকোস্তা। এখানে উত্তর কি হবে বলো? সহ্যাদ্রি মানে পশ্চিম ঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি, তাই তো। পশ্চিম ঘাট পর্বতের অপর নাম কি? পশ্চিম ঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি।
এই পশ্চিমঘাট পর্বতের অপর নাম যদি সহ্যাদ্রি হয়, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি হয়ে যাবে। অপশন এ সঠিক উত্তর আছে। আমরা পূর্বঘাট পর্বত বললে উত্তর কি হতো? জিন্দাগাদা সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের শাসনকালে বিধবা বিবাহ আইন পাস হয়? দুর্দান্ত একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর এখানে কি হবে? কোন গভর্নর জেনারেল শাসনকালে বিধবা বিবাহ আইন পাস হয়? তো বিধবা বিবাহ আইন পাশের পিছনে ভূমিকা কার ছিল? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তারই উদ্যোগে এই বিধবা বিবাহ আইন পাস হয় এবং পাস হয়েছিল লর্ড ক্যানিং এর আমলে। সালটা কত? সালটা হচ্ছে 1856 সালে লর্ড ক্যানিং এর আমলে। ভারতের লর্ড ক্যানিং তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল লর্ড ক্যানিং। 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়েছিল কার উদ্যোগে? বিদ্যাসাগরের উদ্যোগে। উত্তর হবে অপশন সি। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় কি হয়েছিল? সেটা সতীদাহ প্রথা নিবারণ হয়। সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা এটি রদ করা হয় 1829 সালে রাজা রামমোহন রায়ের উদ্যোগে। রাজা রামমোহন রায়ের উদ্যোগে। রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা রদ করেছিলেন তৎকালীন উইলিয়াম বেন্টিং। আর এটা ছিল বিধবা বিবাহ আইন। আচ্ছা, 1916 সালে কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? বলো। 1916 সালে কি হয়? 1916 সালে লখনৌ চুক্তি হয়। লখনৌ চুক্তি, লখনৌ ইম্প্যাক্ট। এখানে কি হয়? এখানে দুটো বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের একটা ব্যাপার হয়, আর দুই নম্বর হচ্ছে নরমপন্থী চরমপন্থী মিলে যায়। তো এই 1916 সালের অধিবেশন যে যার সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অম্বিকাচরণ মজুমদার, লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌ অধিবেশন, কংগ্রেসের লখনৌ অধিবেশন, অম্বিকাচরণ মজুমদার ছিল সেই অধিবেশনের সভাপতি। 1917 সালে অ্যানি বেসান্ট, প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, অ্যানি বেসান্ট, সালটা 1917 সালে। পরবর্তী প্রশ্ন, অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত কত? ভরের অনুপাত কত হবে? অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়ার সংকেত কি বলো? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। এখন এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি এর ভর হয় আণবিক ভর 7 × 2 14। হাইড্রোজেনের 1 × 3 মানে হচ্ছে 3, মানে 14:3 এখানে উত্তর হয়ে যাবে। প্রত্যেকে একবার খেয়াল করো, না জানা থাকলে অবশ্যই নোট করে নাও। নাইট্রোজেনের ক্ষেত্রে ভর হয় 14, আর এখানে ভর মানে আণবিক ভরের কথা বলা হচ্ছে, 14:3। অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। পরবর্তী প্রশ্ন, বলো ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় নোনা জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় নোনা জলের হ্রদ কোনটি? দেবতাল হ্রদ, পুষ্কর, লোনার নাকি সম্বর হ্রদ? উত্তর এখানে কি হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করো। তো ভারতের উল্লেখযোগ্য হ্রদগুলোর মধ্যে সম্বর হ্রদ, যেটি কোথায়? রাজস্থানে সব থেকে বেশি লবণাক্ত এবং এটাকে বলা হচ্ছে ইনল্যান্ড লেক। পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2024 কোথায় অনুষ্ঠিত হবে? সংক্ষেপে IFFI। এটি কততম? এটাও খেয়াল রাখতে হবে। 2024-এ যেটি অনুষ্ঠিত হবে এটি হচ্ছে 55তম ইন্টারন্যাশনাল
ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া? গোয়া, কানপুর, চেন্নাই, মুম্বাই। প্রত্যেক অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে কি হবে? 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটি অনুষ্ঠিত হবে গোয়াতে। এই গোয়াতেই নর্মালি হয় এই IFFI, প্রত্যেক বছর গোয়াতেই হয়। এবং এবছর হবে 20 থেকে 28 নভেম্বর। 2024 সালের নভেম্বর মাসের 20 থেকে 28 তারিখে অনুষ্ঠিত হবে IFFI। অ্যাবেল প্রাইজ প্রদান করা হয় কোন দেশ থেকে? অ্যাবেল প্রাইজ আমরা কি জানি? অ্যাবেল প্রাইজ এটি দেওয়া হয় কোন ক্ষেত্রে? এটা দেওয়া হয় ম্যাথমেটিক্সে, গণিতে। গণিতে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার। নোবেল পুরস্কার দেওয়া হয় না গণিতে, গণিতে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার। এবং এই অ্যাবেল পুরস্কার প্রদান করে কোন দেশ? উত্তর হবে নরওয়ে, যাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নরওয়ে, অসলো থেকে। নরওয়ের রাজধানীর নাম কি? অসলো। এই নরওয়ের অসলো থেকে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার। ঠিক আছে। আচ্ছা, তো এবার খেয়াল রাখতে হবে 2024 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছে? অ্যাবেল প্রাইজ উইনার 2024 সালে মাইকেল তালাগ্রান্ড, যিনি ফ্রান্সের ম্যাথমেটিশিয়ান। মাইকেল তালাগ্রান্ড তিনি পেয়েছেন 2024 সালের অ্যাবেল পুরস্কার। নামটা একটু নোট করে নাও, রেলওয়ে পরীক্ষায় কাজে আসবে। মাইকেল তালাগ্রান্ড ফ্রান্সের বা পিএসসি ক্লার্কশিপের জন্য এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই টোটাল ব্যাপারটাই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ডিটারজেন্ট জলকে দূষিত করে, এটা আমরা জানি। তো এই ডিটারজেন্ট এর মধ্যে কি থাকে? কোন উপাদানটা বিশেষ করে জলকে দূষিত করে ফেলে? কার্বনেট, নাইট্রেট, সালফেট নাকি ফসফেট? উত্তর কি হবে প্রত্যেকে বলো। ডিটারজেন্ট জলকে দূষিত করে কারণ এতে আছে ফসফেট। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, যেটি জলকে দূষিত করে। আচ্ছা, আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 যেটা অলরেডি শুরু হয়েছে ক্লাস, প্রত্যেকে যদি রেলের পরীক্ষা দিতে চাও, অবশ্যই প্রস্তুতি নিতে চাইলে আমাদের এই ব্যাচ নিতে পারো নিঃসন্দেহে, নির্দ্বিধায়। দুর্দান্ত একটা ব্যাচ রয়েছে, এবং প্রস্তুতি ছাড়া তুমি এনটিপিসি ক্র্যাক করতে পারবে না। প্রস্তুতি মানে কি? পড়াশোনা করতে হবে, বাংলা কথা। সে তুমি নিজেও করতে পারো, বা কোনো গাইডেন্সের আন্ডারে থাকলে আমাদের কাছে পড়লে, বা তুমি যে কোনো জায়গায় পড়তে পারো, সেটা বড় কথা নয়, বাট তোমাকে পড়তে হবে। এই যাতাই করে দিলাম আমি ম্যাথের বা আমি সায়েন্সের স্টুডেন্ট, ওই সব গরম ওখানে চলবে না। ঠিক আছে, প্র্যাকটিস কথা বলবে। কত দ্রুত তুমি ম্যাথটা করতে পারছো, কত দ্রুত রিজনিং করতে পারছো, সায়েন্সের ডেপথ কেমন আছে, অর্থাৎ কতটা পড়াশোনা করেছো, কতটা মেহনত করেছো, সেটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে পড়তে হবে, পরিশ্রম করতে হবে, তারপর সাফল্য আসবে। চেষ্টা করলেই হবে। ঠিক আছে, তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে। ঠিক আছে, তুমি হয়তো সায়েন্স নিয়ে পড়োনি, বাট তোমার মধ্যে সব রকম ক্যাপাসিটি আছে, সব রকম ক্ষমতা আছে। তুমি সেটা ইউটিলাইজ মানে এখনো প্রয়োগ করনি, বা সেটা তুমি ভাবোইনি, তাই না? একটু চেষ্টা করো, দেখবে হয়ে যাচ্ছে। আচ্ছা, দুটি ধারকের ধারকত্ব ধারকত্ব যথাক্রমে 10 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড। ওদের সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? আমরা রোধের ক্ষেত্রে সমবায় দেখেছি। রোধ রোধের ক্ষেত্রে আমরা একটা সমবায় পড়েছি, যেটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী, আর একটা হচ্ছে সমান্তরাল। এই দুটো সমবায় পড়েছি, রোধ আর এটা কিন্তু ধারকত্ব, এটা রোধের কথা বলা হয়নি। এখানে সমান্তরালে সমবায় যুক্ত করলে একদম সিম্পল বিষয়, 10 প্লাস 20, উত্তর হবে 30। মনে রাখবে, রোধের সমবায়ের যে ফর্মুলা আছে, রোধের সমবায়ের বিপরীত হয় এক্ষেত্রে। মানে জাস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে বলছি, যে রোধের সমবায়ের উল্টো মানে ধারকত্ব, ওটা বলিনি আমি। ক্যালকুলেশনটা কি হয়? ক্যালকুলেশনটা হয় শ্রেণীতে যেমন রোধের ক্ষেত্রে শ্রেণীতে যোগ করতে হয়, ধারকত্বের ক্ষেত্রে সমান্তরালে থাকলে প্লেন যোগ করতে হবে, আর শ্রেণীতে থাকলে 1/10, 1/20 প্লাস করে তাকে উল্টে দিতে হবে। বোঝা গেল? অর্থাৎ রোধের সমবায়ের বিপরীত হবে ক্যালকুলেশনটা।
ফর্মুলা বা এর থিওরি ওটা কিন্তু বলছি না আমি, হ্যাঁ। ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা কেমন হবে? রোধের সময়ের বিপরীত। এটা একটু নোট করে রাখো, মানে তুমি জাস্ট বোঝার জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। বনগীত এটি কোন রাজ্যের একটি লোকসঙ্গীত হিসেবে পরিবেশিত হয়? হিমাচল প্রদেশ, হরিয়ানা, মেঘালয়, আসাম। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল বা বিভিন্ন সঙ্গীত, উপজাতি, এগুলো ইম্পর্টেন্ট। উত্তর হবে আসাম, অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। পেসো এটি কোন দেশের মুদ্রা? পেসোটা পরীক্ষায় ভালোই আছে, বলো। তাহলে এই পেসো মুদ্রা শুধু এখানে একটা দেশে কিন্তু নয়, বিভিন্ন দেশে রয়েছে। উরুগুয়ে আছে, কলম্বিয়া আছে, আর্জেন্টিনাও আছে। অপশন বি। স্পেনে তোমার মুদ্রা যদি দেখো ইউরো, এই মুদ্রা চলে। রাশিয়া হচ্ছে রুবেল, রুবেল। রাশিয়ায় হচ্ছে রুবেল। সাউথ আফ্রিকায় হচ্ছে র্যান্ড মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর? বলো সঠিক উত্তর এখানে কি হবে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর, মাঝখানে স্তর কি? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্তর কোটা? তিনটি স্তর। ফার্স্ট হচ্ছে পঞ্চায়েত সমিতি, নাকি গ্রাম পঞ্চায়েত? অপশন সি এখানে সঠিক। মধ্যবর্তী স্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর থার্ড হচ্ছে জেলা পরিষদ। তাহলে এখানে পঞ্চায়েত সমিতি হচ্ছে দ্বিতীয়। মোট তিনটি স্তর আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটি ভারতে চালু হয়েছিল 1959-এ প্রথম, রাজস্থানে, রাজস্থানের নাগর জেলাতে, তাই তো? এটাও একটু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন। লেক্সিকোগ্রাফিক কথাটি কিসের সাথে যুক্ত, বলো? আলংকারিক লিখন, অনুশাসন, অভিধান সংকলন, প্রাচীন দেহাবশেষ। কারেক্ট অ্যান্সার কি হবে? আমরা একদম শেষের দিকে চলে এসেছি, প্রত্যেকে যারা কানেক্ট আছো। এটা হচ্ছে 25th কোশ্চেন। লেক্সিকোগ্রাফি এটা হচ্ছে অভিধান সংকলন। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে একটা হোমওয়ার্ক থাকবে। কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটি হলো কোনটি? এটা আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো। তো আজকের মক টেস্টে আউট অফ 25ই তোমরা বলবে 25-এ কটা সঠিক করতে পেরেছো, একটু কমেন্ট করে জানিয়ে দেবে। এবং দ্য ওয়ে অফ সলিউশন টিডব্লিউএস একাডেমিতে ফ্রি ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে পেড কোর্স করানো হচ্ছে, যদি প্রয়োজন হয় অবশ্যই দ্রুত জয়েন করবে। সময়টা খুব মূল্যবান, তো সময়টাকে অবহেলা করা যাবে যাবে না। প্রত্যেকে সময়টাকে কাজে লাগাও। চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এই সময় টোটালটাই চাকরির জন্য কাজে লাগাও। বর্তমান মানুষ কিন্তু আমরা অনেকটা সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত হচ্ছি, তাই তো? সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আরো অনেক কিছু রয়েছে, ইনস্টাগ্রাম, টুইটার, অনেক কিছু। তো তোমাদের ক্ষেত্রে এই সময়টা পড়াশোনায় বেশি ফোকাস করো, ঠিক আছে? অন্য জায়গায় বেশি তুমি খরচ করো না, তাহলে আসল উদ্দেশ্য থেকে তুমি কিন্তু সরে যাবে। এটা মাথায় রাখো। প্রত্যেককে বলবো যে বিভিন্ন অনেকে আছে পড়াশোনার ভ্লগ করছে, বর্তমানে এই জিনিসটাও কিন্তু আসছে, পিএসসি ক্লার্কশিপ ভ্লগ, রেলওয়ে এনটিপিসি ভ্লগ। এ আবার কি? ওই ভ্লগটাই হবে, পড়াশোনাটা কিন্তু হবে না আলটিমেট। মাথায় শুধু ভ্লগটা কিভাবে সুন্দর করব, কিভাবে বেশি ভিউ কামাবো, বা অনেকে ফুড ভ্লগিং করছে। এত পরিমাণে ফুড ব্লগার হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ায়, তুমি ফেসবুক খোলো আর ইউটিউব খোলো, শুধু বিরিয়ানি আর বিরিয়ানি, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু করলে হবে না, তোমাদের ক্ষেত্রে বলছি। এক্ষুনি তুমি টাকা ইনকাম করবে, ভাইরাল হবে, ওই চিন্তা করলে কিন্তু ওইটা হতে পারে, এটা আর হবে না। আসল উদ্দেশ্য তোমার কিন্তু মানে মিস্টেক হয়ে যেতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আশা করি। তাহলে তোমরা সময়টাকে যেটা চাইছো ওই জায়গায় কাজে লাগাও।
এখন পড়াশোনা করছো, পড়াশোনাতেই মেন ফোকাসটা রাখো, অন্যদিকে তাকানোর দরকার নেই, সেটা তুমি পরেও পারবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখো। আসল সময় এই যে এনটিপিসি বিজ্ঞপ্তি এসছে, এই সময় তুমি অন্য কিছু করলে এটা কি করে হবে? বা ক্লার্কশিপে আর হয়তো 1.5 মাস বাকি নেই, তো এই সময় তুমি অন্য কিছু করলে, অন্যদিকে মাথা ঘামালে, এই দিকটা কিন্তু ডাউন হয়ে যাবে। ব্যাপারটা খেয়াল করো প্রত্যেকে। তাহলে ওই সব বিষয় থেকে দূরে থাকো। কে কি করছে, ঠিক আছে, আমারও করতে হবে, অন্যান্য বন্ধু করছে বলে তুমিও করবে, এই ব্যাপারটা না যেন হয় তোমার ক্ষেত্রে। ওকে, তাহলে আসল লক্ষ্যটাই তুমি ভেদ করতে পারবে না। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।